দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করলে হয়রানি হতে হয় অভিযোগ সম্পাদকদের। গণমাধ্যমকে শৃঙ্খলায় আনা হবে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। কাল থেকে বৃষ্টির আভাস, খুলছে স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান যথেচ্ছ বন্ধ খোলার অবসান দাবি। শিক্ষার্থীদের আর গিনিপিগ না বানানোর অনুরোধ অভিভাবকদের। সরকারের নিপীড়নে ভোট বিমুখ বিরোধী দল, নির্বাচন এখন নির্বাসনে বলছেন বিশিষ্টজনেরা। উপজেলায় পক্ষপাতিত্ব না করার নির্দেশ কমিশনার রাশেদার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যম যত মুক্ত হবে তারা স্বাধীনতার চর্চা করবে, ততই গুজব অপপ্রচার রোধ হবে। সরকার সকল গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়, পাশাপাশি সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন করলে পূর্ণ সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে সম্পাদক পরিষদের নেতারা বলেছেন, স্বাধীন গণমাধ্যমকে প্রভাবিত করতে 9টি আইন আছে, অন্তত একটা সহায়ক করার আহ্বান জানান তারা। আহমেদ সরারের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে সম্পাদক পরিষদ। গ্রহের জন্য গণমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা নিয়ে এই আলোচনায় সম্পাদক পরিষদ নেতারা বলেন, দেশে দিন দিন দুর্নীতি বাড়ছে, এ নিয়ে সংবাদ প্রকাশ করতে গেলে হয়রানির শিকার হতে হয়। পরিবেশ নিয়ে যে মিডিয়া কাজ করবে, মিডিয়া কি কাজ করবে? ঢাকার চারপাশে জমি ভরাটগুলো কারা করেছে তা নিয়ে নিজের মিডিয়া করতে পারবে? গার্মেন্টস শিল্পের যে পরিবেশ ধ্বংস, সেটা কি মিডিয়ার যে মিডিয়ার মালিকরা, গার্মেন্টসের মালিক, তারা করতে পারবে? পারবে না। এবং আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে, মানে মিডিয়াকে যদি তার আজকে এই পরিবেশ দিবসের ফোকাস নিয়ে কাজ করতে হয়, তার প্রধান প্রতিবন্ধকতা তার মালিকানা। কয়েকদিন আগে সংবাদ আমার ট্রেড ইউনিয়নের নেতারা আমার সাথে বসলো যে আপনি 10ম নবম মজবুত বাস্তবায়ন করেন, এটা করেন। আমি সব করব, আপনি আমার পত্রিকাটা নেন, চালান, আর মাসে 50 লাখ টাকা দেব আমি। কেন? কারণ আমি যে সংবাদ পাঠক চায় সেই সংবাদ আমি প্রকাশ করতে পারি না, যার জন্য পত্রিকা অ্যাড আসে না, আর অ্যাড না আসলে আমি টাকা দেবো কিছু। ডিএসএ হতে চলে গেছে, কিন্তু স্ট্যাটিউট বুকসে এখনো 9টি আইন আছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি স্বাধীন সাংবাদিকতাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবান্বিত করে এবং বেসিক্যালি নেগেটিভ। অনেক আইন আছে, সবগুলোই হচ্ছে অপ্রেসিভ, কোনটা করতে পারবে না, সহায়ক কোনো আইন নাই। আপনি যে আজকে বললেন যে সাংবাদিক পরিবেশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আপনি একদম আলিঙ্গন করে নিচ্ছেন, আমি আপনার তার সঙ্গে থাকবেন, একটা আইন হয়ে যাক না, অ্যাটলিস্ট আইন না হোক, আপনার একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যায় যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তথ্যভিত্তিক যে ধরনের পরিবেশের রিপোর্ট হবে, ওই সাংবাদিকদের কেউ আঘাত করতে পারবে না। সাংবাদিকদের দাবির কারণে গণমাধ্যমকে একটি শৃঙ্খলার মধ্যে আনা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবার কথা শুনেই গণমাধ্যম কর্মী আইন পাশ করা হবে। গণমাধ্যম যত মুক্ত হবে, তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে, ততই সমাজে গুজব, অপপ্রচার এগুলো রোধ হবে। সকল সমালোচনাকে স্বাগত জানায়, তবে যখন সমালোচনার নামে অপতথ্য, মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেসড সিস্টেমেটিক ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয়, সেই বিষয়গুলোকে আমরা একেবারেই ডিনাউন্স করি এবং নিন্দা জানাই। রিপোর্টাররা পরিবেশ নিয়ে রিপোর্ট করবেন সঠিক তথ্য এবং সায়েন্টিফিক এভিডেন্সের ভিত্তিতে, তাদের ফুল সাপোর্ট আমি দিব। তৃণমূলে যে যতই কঠিন বাস্তবতা তার জন্য তৈরি করুক না কেন, আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট, প্রোটেকশন এবং যত ধরনের সহযোগিতা লাগে আমরা দিব। একই দিবস উপলক্ষে পরে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনায়ও যোগ দেন প্রতিমন্ত্রী। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার কোথাও কোথাও আজ আবারও বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর কাল থেকে টানা 11 মে পর্যন্ত থেমে থেমে সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে সংস্থাটি। এ সময় কোথাও কোথাও বজ্র ও শিলাবৃষ্টির শঙ্কাও রয়েছে। এদিকে আজও রাজধানীতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। রিকশাচালক শাফিন আহমেদ যেন ক্লান্ত পথচারীর বাস্তব প্রতিচ্ছবি। রোদের তাপ আর ভ্যাপসা গরমে নাকাল যখন রাজধানীবাসী, তখন একটু গলা ভিজিয়ে নিতে রাস্তার ধারের পাইপ থেকেই পানির চেষ্টা রহিম শেখের।
কিছুটা স্বস্তির আশায় শীতল পরশ পেতে মুখ ভিজিয়ে নিচ্ছেন আহাদ আলীর মতো অনেকেই। খুব গরম লাগে, লেগে একটু হাত পা ধুলাম। হলো শরীরটা ঠান্ডা পেলাম, এই জন্য পানিটা ব্যবহার করলাম। তাপমাত্রা কালকের তুলনায় আজকে একটু কম আছে আর কি, অনেকটা সামনে মনে হয় বৃষ্টি আবো। 100 টাকা ভাড়া মারলে শরীর ক্লান্ত হয়ে যায়, তারপর মনে করেন যে বিশ্রাম নিতে গাছতলায় অথবা কিন্তু শ্যামা জায়গায় বসে রেস্ট নিতে। আবহাওয়া অফিস বলছে কমতে শুরু করেছে তীব্র তাপপ্রবাহ। ঢাকায় আবার বৃষ্টির সুখবর দিল তারা। ঢাকায় আমরা বলেছি আজকে 1 থেকে 2 জায়গায় বৃষ্টি হতে পারে ঢাকার আকাশে এবং বাংলাদেশের আকাশে। এখন পশ্চিম দিক থেকে মেঘমালা আসা শুরু করেছে, সুতরাং সোলার ইনসুলেশনের পরিমাণ কমে যাবে, বিদ্যমান তাপপ্রবাহের যে তীব্রতা তা কমে যাবে। তবে আমাদেরকে এই ঢাকায় আজকের রাতের দিকে 30% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু ঢাকা নয়, কাল থেকে সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে, আর তা টানা চলতে পারে 11 মে পর্যন্ত। 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রায় প্রত্যেক দিন বৃষ্টিপাত হবে এবং তার আওতাধীন এরিয়াও বৃদ্ধি পেতে থাকবে। এই বৃষ্টিপাতের সাথে থাকবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া, কখনো কখনো বজ্রপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে যদিও গরমের তীব্রতা কমে যাবে, স্বস্তি ফিরে আসবে। 11 তারিখ পর্যন্ত তুমুল বজ্রপাতের শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় 1090-তে কল করে পূর্বাভাস জানা যাবে। বজ্রঝড়জনিত সতর্কবার্তা, সাইক্লোনজনিত সতর্কবার্তা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও খোলার সিদ্ধান্ত দফায় দফায় বদলানোকে মন্ত্রণালয়ের অদক্ষতা বলছেন শিক্ষক নেতা সহ সংশ্লিষ্টরা। সাবেক শিক্ষা সচিব এনআই খানের মতে প্রাকৃতিক দুর্যোগের কারণে স্কুল কলেজ বন্ধের এখতিয়ার শিক্ষকদের হাতেই থাকা উচিত। এদিকে অভিভাবকদের মিনতি শিক্ষার্থীদের যেন আর গিনিপিগ না বানানো হয়। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী কাল খুলছে সব স্কুল কলেজ। বিস্তারিত ফারুক বাবুর রিপোর্টে। হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিতের মতো করে বললে পাঠশালা খুলবেই, রাজনীতিকের মতো বললে এ নিয়ে রাজনীতির কিছু নেই। জীবনের মানচিত্রে সাপলুডু আলো আধার চিনিয়ে দেয় অক্ষর জীবনের পাঠশালা। অক্ষরের লেখা জীবনে আসে না অন্ধকার, তাই তো বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। কবি ছাত্রই রয়ে গেলেন, বাদবাকিরা হয়ে গেলেন পণ্ডিত। কবির শেখার শেষ হলো না, কিন্তু স্বল্প জ্ঞানে দিগ্বিজয়ী পাণ্ডিত্য পথে ঘাটে। এর পরিণামে দেশের শিক্ষা ব্যবস্থায় ক্ষণে ক্ষণে সিদ্ধান্তের সার্কাস। কখনো পাঠ্যসূচিতে পরিবর্তন, কখনো পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন, আবার স্কুল কলেজ বন্ধ ও খোলা নিয়ে সকাল দুপুর সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত চলে সিদ্ধান্তের আপ ডাউন। বর্তমানে স্কুল কখন খুলবে কখন বন্ধ হবে এই জিনিসটা আমার বাচ্চা জানে না এবং আমরাও জানি না। সরকার সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। মন্ত্রী এক ধরনের কথা বলে, আর মানে এই শিক্ষা মন্ত্রণালয়ের যে অন্যান্য স্টাফদের অন্য ধরনের কথা। শিক্ষা ব্যবস্থা এমন একটা জগা খিচুড়ির মধ্যে পরিচালিত হচ্ছে এবং এক পর্যায়ে মহামান্য হাইকোর্ট তারা সিদ্ধান্ত দিল যে শিক্ষা প্রতিষ্ঠান গত শুক্রবার ছিল, এই বৃহস্পতিবার বন্ধ থাকবে। তো এই সামান্য একটা সিদ্ধান্ত নিয়ে সেটা হাইকোর্ট পর্যন্ত যেতে হচ্ছে। তারা শিক্ষা প্রশাসন তারা কি করছে? শিখন ঘাটতি পূরণে গত বছরের গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। চলতি বছরের রমজানের ছুটি কমানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য, চলতি বছরে শিখন ঘাটতি 10 কর্মদিবস, যে কারণে শনিবার দেশের 25 জেলার ক্লাস চালু করা হয়েছে। বাকি 25 জেলায় তাপদাহের কারণে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। গত 19 এপ্রিল থেকে দফায় দফায় 72 ঘন্টার তাপ সতর্কবার্তা আসার পর স্কুল কলেজ বন্ধ আর খোলা রাখা নিয়ে দেখা দেয় বিশৃঙ্খলতা। উচ্চ আদালতের নির্দেশনার পরও বিতর্ক পিছু ছাড়ছে না। শনিবার দিন সব বন্ধ, কিন্তু শুধু আপনার মাধ্যমিক বিদ্যালয়গুলি কি শনিবার পড়ালে কি আমাদের শিক্ষা ব্যবস্থা খুব আমরা উপরের দিকে নিয়ে যেতে পারবো? এটা সঠিক না। এখানে কিন্তু আরেকটা আপনার সৃষ্টি হবে, মানে যে গভর্নমেন্টের সাথে শিক্ষকদের সাথে যে একটা দ্বৈত সৃষ্টি হবে, যে আমরা কেন শনিবার, এবং শিক্ষকরা হয়তো একটা মুভমেন্টও চলে যেতে পারে যে আমরা শনিবার দিন ক্লাস নেব না। স্কুল কলেজ বন্ধে প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন সাবেক শিক্ষা সচিব
এনআই খানও। বাংলাদেশ তো সব জায়গায় একরকম গরম পড়ে না, তো সেই জন্য স্কুল থেকে সিদ্ধান্ত নেওয়া। 2, খোলা রাখার ব্যাপারে কার কি পরিমাণ অগ্রগতি হয়েছে লেখাপড়ার, তারপরে নির্ভর করে স্কুল ছুটির দিন ক্লাস হবে কি হবে না সেটা হওয়া উচিত। অর্থাৎ স্কুল থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত, ম্যানেজিং কমিটি আছে, হেডমাস্টার আছে, সেটা হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে অনেক দিন থেকে চলে আসছে কেন্দ্রীয়ভাবে এটা করা। শিক্ষা নিয়ে চলা নানা ছলচাতুরি এখনো মাঝে মধ্যে বলে দেয়, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। সুশাসন ও জবাবদিহিতার অভাবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলছেন রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষকরা। তাদের অভিযোগ, একক ক্ষমতার জন্য 3টি সাজানো নির্বাচন হয়েছে বাংলাদেশে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, শক্তিশালী বিরোধী দল না থাকায় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটছে না। আসিফ নজরুল বলেছেন, নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখেছে সরকার। ক্ষমতাসীনরা দুর্নীতির পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে দেশের রাজনীতি অর্থনীতি নিয়ে আলোচনা সভা করেছে ঢাকা ফোরাম। উন্নয়নের পথে অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো উঠে আসে আলোচকদের বক্তব্যে। মন্তব্য করেন সরকারের ক্ষমতায় টিকে থাকা নিয়ে। এবং বিশেষ করে আপনি যদি দেখেন পুলিশ এবং র্যাব এবং অন্যান্য ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে ইনার সার্কেলের বলে মনে করেন এবং তাদের মনে করার যথেষ্ট কারণ আছে। তার কারণ গত নির্বাচনগুলোতে, আসলে কথিত নির্বাচনগুলোতে ক্ষমতাসীনদের ক্ষমতায় টিকিয়ে রাখার প্রক্রিয়াটা তারাই করেছে। ক্ষমতার ভিত্তি পলিটিক্যাল সায়েন্সের ফান্ডামেন্টাল জিনিসের মধ্যে যে জিনিসটা আছে, যারা আপনাকে ক্ষমতায় পাঠায় বা ক্ষমতায় সমর্থন করে, তারাই কিন্তু আপনাকে ক্ষমতার থেকে নামায়। এখানে পিপলের কোনো ভূমিকা যেহেতু বর্তমানে নেই, এখন যারা সেই ভূমিকাটা এখন পালন করছে, ক্ষমতায় নিয়েছে, ক্ষমতায় সমর্থন দিচ্ছে, সেটা সিভিল সেটা বিজনেস পলিটিক্স, ব্যুরোক্রেসির কলিউশন বলি বা অন্য তারও পিছনে যারা আছে, তাদের যখন মানে বলবো যে মতের পরিবর্তন হবে কোনো কারণে, তখন হয়তো আমরা ট্রান্সফরমেশনের চিন্তা করতে পারি। সরকারের নানা অনিয়ম ও অসঙ্গতির পাশাপাশি বিএনপির নির্বাচন বিমুখতার কথা উল্লেখ করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশের নাগরিকদের দুর্ভাগ্য, একদিকে আমরা এমন একটি গণতান্ত্রিক হীনতার ভিতরে আমরা কায়েমি স্বার্থের কাছে অনেক সময় জিম্মি হই। আমাদের অপর দুর্ভাগ্য হলো যে একটি কার্যকর বিকল্প কোনোদিন আমাদের সামনে কেউ উপস্থিত করতে পারেনি। কারণ বাংলাদেশে এই মুহূর্তে মানে বিরোধী দলের বয়ানের ক্ষেত্রে যে সমালোচনা, সেই সমালোচনা সাধারণভাবে কেউ দ্বিমত করে না। যেটা ওনারা বলেন না সেটা হলো যে ওনারাও যদি দায়িত্ব পান, তাহলে ওনারা কিভাবে এই বিকল্পটি অন্য কোনো ভিন্ন জিনিস আমাদের সামনে দিবেন। সরকার কৌশলে নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখেছে বলে দাবি ডক্টর আসিফ নজরুলের। 2024 ইলেকশন কি বিএনপি বর্জন করেছে নাকি বর্জন করতে বাধ্য করা হয়েছে? আপনি গণগ্রেফতারের পরে, আপনি গায়েবী মামলার পরে আমরা যদি এই ব্লেমটা বিরোধী দলকে দেই, তখন হয় কি, বিরোধী দলকে আপনি যা ইচ্ছা করেন, অসুবিধা নাই, কিন্তু এটা যখন সরকারকে আরো অত্যাচারী হতে, আরো একতরফা হতে, আরো আপনার মানে নিষ্ঠুর হওয়ার কনফিডেন্সটা দেয়, তখন আমার কাছে খারাপ লাগে। মনে হয় কি, আরে আমার এটা কি এমফ্যাসিস, সংকটের এমফ্যাসিসটা কি আমি প্রপার জায়গায় ফেলছি কিনা। সরকার ঋণ নির্ভর উন্নয়ন করতে গিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিমত অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের। ঋণ নির্ভর উন্নয়ন কৌশলটা সিস্টেমিক পর্যায়ে চলে গেছে। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের উন্নয়ন খরচের দক্ষতা উল্টো দিকে হেঁটেছে। অদক্ষ উন্নয়ন খরচ, এটা একটা সিস্টেমিক পর্যায়ে চলে গেছে। দুর্নীতি করতেই ব্যাংকিং সেক্টরে নানা অনিয়ম টিকিয়ে রাখা হচ্ছে বলেও মন্তব্য অর্থনীতিবিদদের। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ নায়েব আলী জোয়ারদার শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায়
এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত 16 মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের কথা মাঠের কর্মীরা শোনে না। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের যেসব স্বজন এখনো প্রার্থী আছেন তারা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাসনে গেছে, অধিকার আদায়ে সবাইকে সোচ্চার হতে হবে। শনিবার সকালে রংপুরের আরডিআরএস হলরুমে সুজন রংপুর জেলা কমিটির বিভাগীয় মতবিনিময় পরিকল্পনার সভায় তিনি কথা বলেন। সুজন সম্পাদক বলেন, জাতীয় নির্বাচন অর্থবহ হয়নি। বঙ্গবন্ধু সোনার বাংলা করতে সোনার মানুষ তৈরি করতে হবে। এই দায়িত্ব নিতে হবে দেশের রাজনৈতিক নেতাদের। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের রাজনীতিবিদদেরকে তাদেরকে চিন্তা করতে হবে যে তারা জাতিকে কোথায় নিয়ে যেতে চায়, যে এই উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেই লক্ষ্যের দিকে কি আমরা অগ্রসর হচ্ছে কিনা। তো নির্বাচন যদি অংশ না নেয়, নির্বাচন করার যদি সুযোগ না পায়, তাহলে তো রাজনৈতিক দল থাকাটাই অর্থহীন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীকে সমান চোখে দেখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি নির্দেশনা দেন। বলেন, নির্বাচনে কেউ হাঙ্গামা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তার দায় তাকেই নিতে হবে। নির্বাচনে এমপিরা পছন্দের প্রার্থীর পক্ষে প্রভাব খাটানোর চেষ্টা করছেন এমন ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশনার এমপিদের নিজেদের অবস্থান ধরে রাখার অনুরোধ জানান। আপনারা জীবন্ত প্রতীক নিতে পারবেন না, নিবেন না। শোভাযাত্রা আপনারা সব প্রার্থীকে সমান চোখে দেখবেন, নিরপেক্ষতার সাথে দেখবেন। যে হাঙ্গামা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এটাই আমাদের নির্দেশনা, কমিশনের এটাই নির্দেশনা, এবং ওনারা এই নির্দেশনায় প্রতিপালন করবেন। যদি ওনারা এই নির্দেশনা প্রতিপালন না করবেন না, যিনি করবেন না তিনি তার দায় বহন করবেন। আর আপনারা যারা যে প্রার্থী এটা বহন করবেন না, আপনারা তার দায় বহন করবেন। ভোটের দিন আপনারা কোনো রকম উচ্ছৃঙ্খলতা, কোনো রকম বিশৃঙ্খলতা, সহিংস আচরণ, ভোট কেন্দ্র দখল করার মতো কোনো দুঃসাহস আপনারা করবেন না। ভোট কেন্দ্র দখল করবেন আর গিয়ে ব্যালট ছিনতাই করে ব্যালট মেরে দিবেন, এগুলোতে কিছু করবেন না। কারণ আপনারা অবৈধভাবে যে ব্যালটই ওর মধ্যে রাখেন না কেন, আমরা সেই ভোট, আমাদের কাছে তথ্য গেলে, আমাদের কাছে প্রমাণ গেলে আমরা কিন্তু সেই ভোট বাতিল করে দেবো যে কোনো মুহূর্তে। আর যদি অসদাচরণমূলক কোনো আচরণ করেন, আচরণী বিধি ভঙ্গ করেন, আমরা জাস্ট ইলেকশনের মুহূর্তেও আপনাদের প্রার্থিতা বাতিল করে দেব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না বলেই দেশের নির্বাচন ব্যবস্থা তাদের কাছে ফাঁদ মনে হয়। আর এ কারণেই আসছে উপজেলা নির্বাচনকে তারা জনগণের কাছে হালকাভাবে উপস্থাপন করছে। সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি দাবি করেন, খালেদা জিয়ার দলের লক্ষ্যই হল ষড়যন্ত্রের মধ্য দিয়ে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসা। বিএনপির আন্দোলনে সাধারণ মানুষের বিন্দুমাত্র আগ্রহ নেই মন্তব্য করে ওবায়দুল কাদের অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে জাতির পিতার নাম নিশানা মুছে ফেলার অপচেষ্টায় মত্ত ছিল দলটি। বিবৃতিতে অসংলগ্ন, লাগামহীন ও বিভ্রান্তিমূলক বক্তব্য পরিহার করতে বিএনপি নেতাদের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি নেতাদের অভিযোগ, বন্দী নেতাদের চিকিৎসায় বিদেশে পাঠানোর নজির থাকলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে আইন দেখাচ্ছে সরকার। তাদের অভিযোগ, উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার। ওবায়দুল কাদের কোন অপরাধে জেলে গিয়েছিলেন এমন প্রশ্ন রাখেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার এমান। ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেন, ক্ষমতাসীন সরকারের পতনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে ঐক্যবদ্ধ।
এখানে এদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। এদেশের বিচার বিভাগ দেখুন, এদেশের জাতীয় সংসদ দেখুন, এদেশের নির্বাচন ব্যবস্থা দেখুন, এদেশের সিভিল প্রশাসন দেখুন, এদেশের পুলিশ প্রশাসন দেখুন, এদেশের বিচার বিভাগ। এখানে ষড়যন্ত্রের তো কোনো প্রশ্ন নেই। সরকার প্রকাশ্যে এই অপকর্মগুলো করে গিয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ, ডান বাম মধ্য সবাই মিলে প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। এদিকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ বন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, প্রতিদিনই জেলে যাচ্ছে নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি না দেওয়ার সমালোচনা করেন তিনি। আমরা কতবার বলেছি দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান। ওনার অবস্থা বেশি ভালো না। ওনারা বলছেন আইন নাই। কেন আইন থাকবে না? কেন আইন কি মানুষের জন্য নাকি মানুষের আইনের জন্য মানুষ? তাদের সাহেব, আপনি যখন 111 জেলে ছিলেন, আপনি কি চোর হিসেবে গেছিলেন না রাজনীতি বন্দী হিসেবে গেছিলেন? আমি জানতে চাই। উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন বিএনপি নেতারা। তারা বলেন, জনসম্পৃক্ততা না থাকায় দেশের কোনো সমস্যারই সমাধান করতে পারছে না ক্ষমতাসীনরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বাড়ল ট্রেনের ভাড়া। রেয়াদ সুবিধা প্রত্যাহারের কারণে দূরত্ব অনুযায়ী 20 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে ভাড়া। সেবার মান না বাড়িয়ে বর্তমান নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে এটিকে অযৌক্তিক বলছেন যাত্রীরা। শুভ মাহফুজের রিপোর্ট। এতদিন বেশি দূরত্বে যাত্রীদের রেয়াদ সুবিধা বা ছাড় দিয়ে টিকিট বিক্রি করত বাংলাদেশ রেলওয়ে, কিন্তু 4 মে থেকে তুলে দেয়া হয় সে সুবিধা। নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে বাড়তি দামে টিকিট কিনে ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা। আমরা অনলাইনে দেখলাম টিকিটের দাম হচ্ছে 60 টাকা করে, হ্যাঁ, সুবন চেয়ারে। তো ওরা বললো যে এখন তো টিকিটের দাম বেড়ে গেছে, এই জন্য আমাদের সব সহ বাড়তি ভাড়া করার জন্য দুজনে 210 টাকা করে আসছে। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম, তারপরে যদি ট্রেনের ভাড়াটা এইভাবে ভাড়ায়, এটা তো মানুষের জন্য দুষ্কর্য। ভাড়া বাড়ানো তো আসলেই খুব কষ্টকর একটা ব্যাপার, কারণ সাধারণ মানুষ তো এমনি অতিরিক্ত টাকা দিয়ে টিকিট করে যায়, যেটা সত্য কথা। আগের নিয়মে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটারে 25% এবং 401 কিলোমিটার বা এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়াতে এখন গন্তব্যভেদে শোভন চেয়ারে টিকিটের দাম বেড়েছে 20 থেকে 150 টাকা, এসি চেয়ারে 50 থেকে 300 টাকা, আর কেবিনে ভাড়া বেড়েছে সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত। আগে ছিল শোভনে 140-90 টাকা, এখন চাচ্ছে 300 টাকা। সার্ভিসটা একটু বাড়ানো হচ্ছে, টাইম এটা হচ্ছে না। তেলের মূল্যবৃদ্ধি বলেন, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি বলেন, ট্রেনের মূল্যবৃদ্ধি বলেন, সব কিছুতে কেমন জানি একটা মূল্যবৃদ্ধির কারণটা আমাদেরকে মেনে নিতেই হচ্ছে। ভাড়ার সাথে সার্ভিসটা তো উন্নত করতে হবে। ভাড়া বাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করলেন রেলের সেবা নিয়েও। ভাড়া বেশি কম হলে পরে আমরা তো ট্রেনের সেবাই ঠিক মতো পাইতেছি না। টাইম মেনটেন করে চলাচল, এটাই হলো গুরুত্ব দেওয়া দরকার। আর ভাড়া তো তারা বাড়াইতেছে, কারণ আমাদের তো কিছু করার নেই, সরকারের ব্যাপার। কিন্তু সরকার যদি সেবাটাও আমাদেরকে দেখতো। রেল ভ্রমণে উৎসাহ দিতে উন্নত বিশ্বে এখনও রেয়াদ সুবিধা থাকলেও বাংলাদেশ কেন এই সিদ্ধান্ত তুলে নিল, সেটা নিয়েও প্রশ্ন তোলেন যাত্রীরা। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক থাইল্যান্ড সফরের পর দেশটিতে জনশক্তি রপ্তানি ও বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। পর্যটন ও মৎস্য সহ অন্যান্য খাতে থাইল্যান্ড হতে পারে বাংলাদেশের জনশক্তি রপ্তানির পরবর্তী গন্তব্য। তাই লক্ষ্য অর্জনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ তাদের। থাইল্যান্ড থেকে ফিরে এসে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। থাইল্যান্ড একটি পর্যটন নির্ভর দেশ। দেশটির পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিদিন ঢল নামে হাজার হাজার মানুষের। সারা বিশ্ব থেকেই পর্যটকরা ভিড় করেন ব্যাংকক, পাতায়া, ফুকেটে। বাংলাদেশ থেকে দেশটির দূরত্ব খুব বেশি নয়, মাত্র 2.25 ঘন্টার ফ্লাইট।
পর্যটন, ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য খাতে সহযোগিতা বাড়াতে সম্প্রতি দেশটি সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হয়েছে একটি চুক্তি ও কয়েকটি সমঝোতা স্মারক। থাইল্যান্ডের পর্যটন নগরীগুলো হোটেল, রেস্তোরাঁ সহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন বাংলাদেশিরাও। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে থাইল্যান্ডে জনশক্তি, পর্যটন ও বাণিজ্য খাতে দুদেশের সম্পর্ক আরও বাড়বে বলে মনে করছেন তারা। অনেক টুরিস্ট আছে এখানে এবং সেখানে যথেষ্ট কাজের সুযোগ আছে এবং আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার একটাই আবেদন থাকবে এবং অনুরোধ থাকবে, ওনারা যেন সময় মতন অন্যান্য দেশের আগে আমরা যেন এই সুযোগটা লুফে নিতে পারি। আমাদের থাইল্যান্ডের সাথে এবং বাংলাদেশের সাথে বিজনেসের ক্ষেত্রটা আরও উন্মোচন হলো এবং আমরা খুব সহজেই বাংলাদেশ থেকে থাইল্যান্ডে প্রোডাক্ট ইনপুট করতে পারবো। এবং থাইল্যান্ডে প্রায় 5,000 বাংলাদেশের বসবাস। প্রবাসীরা নিজেদের নানা দাবি দেওয়ার কথা তুলে ধরেন। অন্য দেশে প্রবাসীরা যদি মারা যায় সেটা এখান থেকে কোনো ভাড়া নেওয়া হয় না, লাস্টে বাংলাদেশ বিমানই বহন করে। কিন্তু থাইল্যান্ডের ক্ষেত্রে সেটা বিপরীত, যেটা আমাদের এখানে যদি কেউ মারা যায় আমাদের টাকা দিয়ে আমরা লাস্টটা দেশে নিতে হবে। এই জন্য আমি অনুরোধ করবো বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদেরকেও সেই ফ্যাসিলিটিটা যেন দেওয়া হয়। যাত্রার মানও খুব ভালো এবং কোনো বাংলাদেশি যদি এখানে আসতে চায় কাজের পরিবেশও খুবই ভালো। এখানে শ্রমিকের দরকার আছে, কিন্তু আমাদের মনে হচ্ছে এখানে আমাদের সরকারিভাবে আরো আলোচনা করে এটা সম্ভব, কারণ এখানে প্রচুর বার্মা, কম্বোডিয়ান কর্মচারী তারা কাজ করতেছে। ভবিষ্যতে বাংলাদেশ থাইল্যান্ড সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশা প্রবাসীদের। থাইল্যান্ডের ব্যাংকক, পাতায়া সহ বহু পর্যটনী নগরী রয়েছে। এসব পর্যটনী নগরীতে অনেক বাংলাদেশি হোটেল, রেস্টুরেন্ট সহ নানা ব্যবসায় জড়িত রয়েছেন। তারা বলছেন থাইল্যান্ডের এই পর্যটন নগরীগুলোতে জনশক্তি রপ্তানি করতে পারবে বাংলাদেশ। আর সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে সেই সম্ভাবনার দ্বার আরও উজ্জ্বল হয়েছে। ইমরুল কায়েস, বাংলাভিশন, পাতায়া, থাইল্যান্ড। অনলাইন ভিত্তিক উগ্রবাদ ও গুজব বন্ধে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন ধর্মীয় নেতারা। অনলাইন ভিত্তিক উগ্রবাদ প্রতিহত করতে ধর্মীয় নেতাদের করণীয় নিয়ে শনিবার জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ। এতে আলোচকরা বলেন, উগ্রবাদ বা চরমপন্থার সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। সমাজ ও রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠায় ইসলামের কাজ। হাতের মুঠোয় যে মুঠোফোন, তার ব্যাপ্তিকে ভালো কাজে ব্যবহার না করে এটি সাম্প্রদায়িক ও ধর্মীয় সহিষ্ণুতার বিরুদ্ধে দাঁড় করিয়েছে, যা ইসলাম ও ধর্মীয় শিক্ষার পরিপন্থী। সেমিনারে সরকারি কলেজ মসজিদের মাত্র 500 ইমাম ও মুয়াজ্জিনের চাকরি জাতীয়করণের অনুরোধ জানানো হয়। আলেম সমাজের দুঃখ কষ্টে সহানুভূতিশীল হতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সেমিনারে। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আস্থা ফিট ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একটি অনুষ্ঠান হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লাদুচর এলাকায় পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। আস্থা ফিডের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ, নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম সহ অনেকে। রাজধানীতে শনিবার হোটেল হেরিটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম খান। তিনি কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের সার্বিক বিষয়ের উপর আলোচনা করেন। তিনি বলেন, অনন্তকাল ধরে হোটেলের শেয়ার্ড মালিকদের সাথে প্রতারণা চলতে পারে না। সভায় প্রায় 350 জন স্লট ওনার অংশ নেন। তারা অভিযোগ করেন, প্রায় 300 কোটি টাকার কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলটিকে তারা নিজের সম্পত্তি মনে করে লুটেপুটে খাচ্ছে। এক্ষেত্রে তারা বর্তমান পরিচালনা পরিষদের অযোগ্যতা, দুর্নীতি ও অনৈতিক অস্বচ্ছতাকে দায়ী করেন। রাজধানীর মিরপুরে অবস্থিত ডাক্তার MR খান শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে আজ যুব নেতৃত্বাধীন সংগঠন মোমেটস 2500 প্যাকেট ওরাল স্যালাইন অনুদান দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক এবং মোমেটসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল মমিন। বিগত 4 বছরে মোমেটস একাধিক স্থানীয় হাসপাতালের সাথে কাজ করেছে। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ হয়েছে চট্টগ্রামে। মহানগরীর একটি কনভেনশন সেন্টারে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এই শ্রমিক সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক বান্ধব এই সরকার পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ সর্বস্তরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
খেলা সংবাদ এবার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সম্ভব নয় মনে করছেন সাকিব আল হাসান। তার চেয়ে ঢাকা প্রিমিয়ার সুপার লিগ পর্ব টি-20 ফরম্যাটে করলে ক্রিকেটাররা বেশি লাভবান হতো মনে করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনের মোটরসাইকেলের শোরুম উদ্বোধন করতে গিয়ে তিনি মন্তব্য করেন, জানাচ্ছেন মনির হোসেন খান। অনেকদিন ধরেই এসিআই গ্রুপের ইয়ামাহা মোটরসাইকেলের পণ্যদূত সাকিব আল হাসান এবার ইয়ামাহার সাথে যুক্ত হলেন রুবেল হোসেন। গুলশান বাড্ডার 100 ফিট রোডে উদ্বোধন হলো রুবেল এক্সপ্রেস নামে ইয়ামাহার নতুন শোরুম। রুবেল হোসেন এর স্বত্বাধিকারী, তবে সাবেক পেসারকে ডিলারশিপ দিতে অনুরোধটা ছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সাথে চলছে প্রস্তুতি ম্যাচ, অথচ দলে নেই সাকিব। দেশের সেরা ক্রিকেট তারকা যদিও মনে করেন বিশ্বকাপের প্রস্তুতিতে এই সিরিজ বাংলাদেশের কোনো উপকারেই আসবে না। দেখুন, জিম্বাবুয়ে ইউএস এর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। ফ্লোরিডাতে হয়তো আমরা কয়েকজন প্লেয়ার মাত্র যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে, স্বাভাবিকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স ওই জিনিসটা কাজে লাগবে যে আমরা কন্ডিশনের সাথে ইউজ টু হব। বাট অ্যাট দি সেম টাইম আমি যেটা বললাম যে অবশ্যই এটা আইডিয়াল না। আপনি যখন একটা টাফ অপোনেন্টের সাথে খেলে যাবেন, আপনি যেটা বললেন যে নিউজিল্যান্ড আর পাকিস্তানের সাথে যখন আমরা নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে যখন খেলে তারপর ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি, স্বাভাবিকভাবে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পেরেছিলাম। আমার কাছে সেই দিক থেকে মনে হয় যে এটা অবশ্যই আইডিয়াল না। জাতীয় দলের হয়ে না খেললেও ঢাকা প্রিমিয়ার লিগে ঠিকই খেলছেন সাকিব। তার মতে সুপার লিগটাই হতে পারত বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মাঠ। মনে হয়েছে যে সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটাই টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সাকিব আল হাসান। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করলে হয়রানি হতে হয় অভিযোগ সম্পাদকদের। গণমাধ্যমকে শৃঙ্খলায় আনা হবে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। কাল থেকে বৃষ্টির আভাস, খুলছে স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান যথেচ্ছ বন্ধ খোলার অবসান দাবি, শিক্ষার্থীদের আর গিনিপিগ না বানানোর অনুরোধ অভিভাবকদের। সরকারের নিপীড়নে ভোট বিমুখ বিরোধী দল, নির্বাচন এখন নির্বাসনে বলছেন বিশিষ্টজনেরা। উপজেলায় পক্ষপাতিত্ব না করার নির্দেশ কমিশনার রাশেদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।